আমাদের বাগানে পেঁপের চারা লাগানোর জন্য জমির থলগুলো একদম রেডি করে ফেলছি। তাই আর দেরি না করে ফাইনালি চলে আসলাম নার্সারিতে। তো নার্সারি মালিকের সাথে দরদাম আর জাত নিয়ে কথাবার্তা সব শেষ। এখন মূল কাজ শুরু। আমরা প্রস্তুতি নিচ্ছি সেরা চারাগুলো বেছে নেওয়ার। এখান থেকে একদম রোগমুক্ত, শক্তপোক্ত আর সতেজ চারাগুলোই আমরা নেব, যাতে বাগানে লাগানোর পর কোনো ধরনের ঝামেলা না পোহাতে হয়। আসসালামু আলাইকুম। আশা করি ভিউয়ার্স সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আসছি পেঁপের চারা নেওয়ার জন্য। আমার পেঁপের চারার জন্য যে থল করছি সেই থল কিন্তু রেডি। এখন আমার চারা রোপণ করতে হবে। যে চারার গোড়াটা এইভাবে বাঁকা আছে ওই চারাটা কিন্তু ভালো, ফলনে বেশি হয়। এটা মাঝে ফলন আসে বেশি। সেজন্য চারা কেনার ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে যে গোড়াটা কি বাঁকা আছে নাকি, আর গোড়াটা মোটা থাকতে হবে। চারাটা যদি সুস্থ সবল অনেক মোটা লম্বা তা বড় বিষয় না, কিন্তু চারা গোড়াটা মোটা থাকে, চারা একটু খাটো থাকুক, খাটো থাকাই বেশি ভালো। তো বন্ধুরা, দেখছেনই তো আমরা বেছে বেছে চারাগুলো ক্যারেটের ভেতর ভরছি। চারা নির্বাচনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের আপোষ করতেছি না, কারণ একদম যাচাই বাছাই করে সবচেয়ে মজবুতগুলোই নিচ্ছি। কারণ চারা ভালো না হলে কিন্তু পরিশ্রমটাই বৃথা। তো আপনারা দেখতে থাকেন আমাদের চারা বাছাইয়ের এই পর্বটা। ভিউয়ার্স, ক্যারেটে চারা ভরা শেষ। এখন সাবধানে গাড়িতে ওঠাচ্ছি, কারণ চারাগুলো ঠিকঠাক মতো বাগানে পৌঁছাতেই হবে। নার্সারি মালিকের পাওনা মিটিয়ে দিয়ে চারা নিয়ে আমরা বিদায় নিলাম। চারাগুলো বাগানে নামিয়ে রেখে আমি আবার আসলাম খালি ক্যারেটগুলো ফেরত দিতে। কিন্তু বিপত্তি ঘটলো আসার সময়। ওই দিন আমাদের এখানে আর পাশের ইউনিয়নে একেবারে কারেন্ট ছিল না, তাই রাস্তায় কোনো অটো পাচ্ছিলাম না। অবশেষে অনেক কষ্টে একটা অটো পাইলাম, কিন্তু ভাড়া দেওয়া লাগলো ডাবল। তারপর ভিউয়ার্স, ক্যারেটগুলো বুঝিয়ে দিয়ে ফেরার পথে আবারও গাড়ির জন্য অপেক্ষা। অবশেষে একটি গাড়ি পেয়ে সেই গাড়িতেই আসলাম। বাড়ি ফিরে একটু রেস্ট নিলাম। সারাদিন তো অনেক দখল গেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকে সারাদিন খুব পরিশ্রম করলাম। থলগুলো কুবাইছি, কুবাইয়া রেডি করছি। রেডি করতে করতে 2টা বাজে গেছে। 2টার সময় আসলাম, আইসা নদীতে একটা জাপ দিলাম গোসল শেষ করিয়া। তারপরে সোনো ক্রিম মাইখা পরিপাটি হইয়া তারপরে আসছি চারা। এখন চারা রোয়ার পালা। এইখানে 10,800 টাকার চারা, বিশ্বাস হয়? দেখেন, 10,800 টাকার চারা। তো ভিউয়ার্স, চারা আনার পরে 2 দিন বাড়িতেই রেখে দিলাম, কারণ এই 2 দিনে মনের মতো একটু রেস্ট নিয়ে নিই। কারণ প্রচুর পরিমাণ পরিশ্রম হয়েছিল, তো যে পরিশ্রমে রেস্ট একদম জরুরি। যাই হোক, আমাদের থলগুলো রেডি হওয়ার পরে এখন আমরা চারা নিয়ে যাচ্ছি খেতে রোপণ করার জন্য। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল, এই দিনেই প্রচুর পরিমাণ বৃষ্টি, না বৃষ্টির চেয়ে বেশি তুফান হয়েছিল। প্রচুর পরিমাণ তুফান হইতেছে, কি বাতাস! চারা অর্ধি রোয়া শেষ। বাতাসের কারণে, বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাইতে পারছি না। দেখেন আমি একেবারে ভিজে কি অবস্থা হয়েছি। কুড়া কাটতেছি, এতটুকু লম্বা লম্বা কুড়া কাটতেছি। বাতাসে চারা কয়েকটা ভেঙে গেছে। এখন বাকি যে চারাগুলো আছে এগুলো আমাদের কুড়া দেব ইনশাল্লাহ। কুড়া দিয়ে তারপরে বাদাম বাড়িতে আসছি রশি নেওয়ার জন্য। শীতও করতেছে প্রচুর পরিমাণ। চারা রোপণ কইরা সেই চারাতে এখন আমরা বান দিয়ে দিচ্ছি। বান দেওয়ার একমাত্র কারণ হইলো যেন বাতাসে চারাগুলো নষ্ট করে না ফেলে, কারণ চারদিকে বাতাসে চারাগুলোর গোড়া নাড়িয়ে ফেলে। অর্ধেক ক্ষেত রয়েছি, বাকি অর্ধেক ক্ষেতই রয়েছে। আর শৈল দিতেছে না, বৃষ্টিতে ভিজায় মানে রোয়ার পরে হঠাৎ কইরা বাতাস তুফান একেবারে চারা লাগে উপরে ফেলা যাইতেছে। যার কারণে যেটি রুইছি এটি এখন খোঁড়া দিতেছি, এইভাবে দিয়া দিতেছি, আর নাইলে রাখা অসম্ভব। আবারও বৃষ্টি আইতেছে, যার কারণে আজকে আর ভিডিও করা অসম্ভব হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন আমার চারার জন্য একটাও নষ্ট না হয়। ভিউয়ার্স, এই দিন তো আর চারা রোপণ করা হইলই না। তো যে চারাগুলো রোপণ করছিলাম সেই চারাগুলোতেই এখন রাত 8টার চেয়ে বেশি বাজে। তারপরে এখন আমি গোড়া পচার ওষুধ দিয়ে দিতেছি, কারণ গোড়া পচার ওষুধ না দিলে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনাদেরকে তো আমি বলেছি প্রচুর পরিমাণ ঝড় তুফান হয়েছিল, যে কারণে বাতাসে প্রত্যেকটা চারার গোড়াটা এমনভাবে নাড়াইছে যেন মনে হয়েছে যে গোড়াতে একটুকু না মাটি নেই। কিন্তু আমি আবারও নতুন করে মাটি দিয়ে তারপরে
এখন আমি ওষুধ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন যে দৃশ্য দেখতেছেন এটি হলো পরের দিন সবগুলো চারা রোপণ করা শেষ। সবগুলো চারা রোপণ শেষ করে তারপরেই এখন আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।